নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ রবিবার আমি আবার চলে এসেছি বকুল কথার পরবর্তী অংশ নিয়ে। গত সপ্তাহের মতো আজকেও জিজ্ঞেস করব না কেমন আছেন। আমিও ভালো নেই, আপনারাও ভালো নেই, এটুকু জানি। এই পরিস্থিতিতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হয়তো ভালো থাকতেও পারে না, কিন্তু আমরা বিশ্বাস রাখি আমাদের সুদিন একদিন আসবেই, আমরা সুবিচার পাব। আমাদের এই অন্ধকারময় সময়টা আমরা পেরিয়ে যাব, নতুন সূর্য উঠবে। ততদিনের জন্য আমরা না হয় অপেক্ষা করি, একটু ধৈর্য ধরি, আর যাতে আমাদের আন্দোলন ঝিমিয়ে না পড়ে সেই চেষ্টা করি। শুরু করছি আমাদের আজকের পর্ব। পারুল বরের কাছে যাবার সময় বলে গিয়েছিল, বুঝতে পারিনি স্রেফ একটা মাটির পুতুলকে হৃদয় দান করে বসে আছিস তুই, না বুঝে তোর ভালো করতে গিয়ে শুধু ছোটই করলাম তোকে। বকুল বলেছিল, ছোট হলাম না ভাবলে আর কে ছোট করতে পারে শেষদি? পারুল বলল, ওটা তত্ত্ব কথা, ও দিয়ে শুধু মনকে চোখ ঠাড়া যায়। ভেবে দুঃখ হচ্ছে, এমন ছাই প্রেম করলি যে একটা মাটির গণেশকে তার জেঠির আঁচলতলা থেকে টেনে বার করে আনতে পারলি না। বকুল বলেছিল, থাম শেষদি, বাবার মতোই বলি, জীবনটা নাটক নোভেল নয়। কিন্তু কথাটা কি বকুল সত্যি প্রাণ থেকে বলেছিল? বকুলের সেই অপাত্রে দান করে বসা হৃদয়টা কি নাটক নোভেলের নায়িকাদের মতোই বেদনায় নীল হয়ে যায়নি যন্ত্রণায় জর্জরিত হয়ে? গভীর রাত্রে সারা বাড়ি যখন ঘুমিয়ে অচেতন হয়ে যেত, তখন বকুল জেগে জানলায় দাঁড়িয়ে দেখতে চেষ্টা করতো নাকি ও বাড়ির 3 তলার ঘরটায় এখনো আলো জ্বলছে, না অন্ধকার। না, ওই আলো অন্ধকারের মধ্যে কোনো লাভ লোকসান ছিল না বকুলের। তবু বকুলের ওই আলোটা ভালো লাগতো। ওই 3 তলার মানুষটাও ঘুমোতে পারছে না, ও জেগে জেগে বকুলের কথা ভাবছে। এ ভাবনাটা নোভেলের নায়িকাদের মতোই নয় কি? এছাড়াও অনেক সব অবাস্তব কল্পনা করত বকুল। যেমন হঠাৎ একদিন বিনা অসুখে মারা গেল বকুল। বাড়িতে কান্না কাটি শোরগোল। ও বাড়ি ওই আকস্মিকতায় বিমূঢ় হয়ে নিষেধ বাণী তুলে ছুটে এলো এ বাড়িতে। এসে শুনল ডাক্তার বলেছে মানসিক আঘাতে হার্ট দুর্বল হয়ে গিয়ে হার্ট ফেল করেছে। সেই কথা শুনে মাটির পুতুলের মধ্যে উঠত দুরন্ত প্রাণের চেতনা। শূন্যে মাথা ঠুকে ঠুকে ভাবত সে, কি মূর্খ আমি, কি মূঢ়। হ্যাঁ, বিনিদ্র রাত্রির দুর্বলতায় এই রকম একটা নেহাত কাঁচা লেখকের লেখা গল্পের মতো গল্প রচনা করত বকুল। কিন্তু বেশি দিন নয়, খুব তাড়াতাড়ির মধ্যেই ও বাড়িতে অনেক আলো জ্বলল একদিন। ওই 3 তলার ঘরটায় সারা রাত্রি ধরে অনেক আলো ঝলসালো। সেই আলোই আত্মস্থ হয়ে গেল বকুল। আর ওই কাঁচা গল্পগুলো দেখে নিজেরই দারুণ হাসি পেল তার। ভাবল, ভাগ্যিস মনে মনে লেখা গল্পের খবর কেউ জানতে পারে না। কিন্তু বকুল কি ওই আলোটা শুধু নিজের ঘরে বসেই দেখল? বকুল ওই আলো নদীতে একবার ঘট ডোবাতে গেল না? তাও গেল বই কি, বকুল তো নাটক নোভেলের নায়িকা নয়। নির্মলের বাবা নিজে এসেছিলেন লাল চিঠি হাতে করে। স্বনির্বন্ধ অনুরোধ জানালেন বকুলের বাবার কাছে, আমার এই প্রথম কাজ দাদা, সবাইকে যেতে হবে, দাঁড়িয়ে থেকে তদবির করে কাজটি সম্পন্ন করতে হবে। না, শরীর খারাপ বলে এড়াতে চাইলে চলবে না, কোনো ওজোর আপত্তি শুনবো না। বৌমাদের ডেকে আমার হয়ে বলুন ও বাড়ির কাকা বলে যাচ্ছেন,
গায়ে হলুদের দিন আর বউ ভাতের দিন, এই দুটি দিন এ বাড়িতে উনুন জ্বলবে না। ছেলে পুলে সবাই ও বাড়িতেই চা জলখাবার খাওয়া দাওয়া। বকুলের বাবা বলেছিলেন, যাবে যাবে, ছেলেরা বৌমারা যাবে। শুধু ছেলেরা বৌমারা নয় দাদা, নির্মলের বাবা নির্বেদ সহকারে বলেছিলেন, নাতি নাতনি সবাইকে নিয়ে আপনাকেও যেতে হবে। আর নির্মলের মা বিশেষ করে বলে দিয়েছেন বকুল যেন নিশ্চয়ই যায়, তার ওপর তিনি অনেক কাজের ভরসা রাখেন। হয়তো বকুলের যাওয়া সম্পর্কে ওদের একটা সন্দেহ ছিল, তাই এভাবে বিশেষ করে বলেছিলেন বকুলকে। বকুলের বাবা প্রবোধবাবু এই সময় তার বাতের ব্যথা ভুলে সোজা হয়ে বসে বলেছিলেন, বৌমাকে বলো ভাই, বকুলের কথা আমি বলতে পারছি না। বয়স্থা কুমারী মেয়ে, বুঝতেই তো পারছো, 5 জনের সামনে একটা লজ্জা। তা বকুলদের আমলে বাস্তবিকই ওতে লজ্জা ছিল। বয়স্থা কুমারী মেয়েকে চোরের অধিক লুকিয়ে থাকতে হতো। প্রবোধবাবু বাহুল্য কিছু বলেননি, কিন্তু নির্মলের বাবা সেটা উড়িয়ে দিলেন। হয়তো মেয়েটাকে তার বিশেষ একটু স্নেহ দৃষ্টিতে দেখতেন বলেই মমতার বশে ওর সঙ্গেকার সম্পর্কটা সহজ করে নিতে চাইলেন। বললেন, এ তো একই বাড়ি দাদা, বাড়িতে বিয়ে হলে কি করতো বলুন? বকুলের বাবা অনিচ্ছের গলায় বললেন, আচ্ছা বলবো। নির্মলের বাবা বললেন, তাছাড়া ওর খুড়ির আরেকটি আবদার আছে, সেটিও বলে যাব। ওর খুড়ি কাজকর্মে বেরোতে পারছে না, পরে আসবে, তবে সময় থাকতে বলে রাখতে বলেছে। ডাকুন না একবার বকুলকে, অনেক দিন দেখা টেখা হয়নি, নইলে আরও আগেই বলতেন। তাছাড়া বিয়েটা তো হঠাৎ ঠিক হয়ে গেল। বকুলের বাবা এত আত্মীয়তাতে খুব বেশি বিগলিত হলেন না, প্রায় অনমনীয় গলায় বললেন, বাড়ির মধ্যে কাজকর্মে আছে বোধহয়, ব্যাপারটা কি? ব্যাপারটা তখন খুলে বললেন নির্মলের বাবা। নির্মলের মা বকুলের কাছে আবেদন জানিয়েছে বকুল যেন তার ছেলের বিয়েতে তার নামে একটি প্রীতি উপহার লিখে দেয়। বকুলের বাবা কপাল কুঁচকে গিয়ে আর সোজা হতে চায় না। কি লিখে দেবে? প্রীতি উপহার মানে আর কি, পদ্য, বিয়েতে পদ্য টদ্য ছাপায় না, সেই আর কি। বকুলের বাবা ভুরু কুঁচকে বিস্ময়ে বিরস কণ্ঠে বলেন, বকুল আবার পদ্য লিখতে শিখলো কবে? নির্মলের বাবা বিগলিত হাস্যে বলেন, কবে? ছেলেবেলা থেকেই তো লেখে। কেন, ওর পদ্য তো ম্যাগাজিনে ছাপাও হয়েছে, দেখেননি আপনি? লজ্জা করে দেখায়নি বোধহয়, ওর ও বাড়ির খুড়ি দেখেছে, বলে তো খুব ভালো। তাই সেই জন্যেই একটি প্রীতি উপহারের অর্ডার দিতে এসেছি, ডাকুন একবার, নিজের মুখে বলে যায়। ওষুধ গেলা মুখে মেয়েকে ডেকে পাঠান প্রবোধচন্দ্র। বলেন, তুমি নাকি পদ্য লেখো? বকুল শঙ্কিত দৃষ্টিতে তাকায়। ও বাড়ির কাকাই বা এ বাড়িতে কেন, আর তার সামনে এ কথাই বা কেন? তা কেন যে সেটা টের পেতে দেরি হলো না। নির্মলের বাবা তরবর করে তার বক্তব্য পেশ করলেন। বকুল নোভেলের নায়িকা নয়, তবু বকুলের পায়ের তলার মাটি সরে যায়নি কি? বকুলের কি মনে হয়নি কাকিমা কি সত্যিই অবোধ, না নিতান্তই নিষ্ঠুর? বকুলের সমস্ত সত্তা কি একবার বিদ্রোহী হয়ে উঠতে চায়নি এই নির্মম চক্রান্তের বিরুদ্ধে? কেন 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 তাকে যেতে হবে নির্মলের বিয়ে দেখতে? কেন তাকে নির্মলের বিয়ের পদ্য লিখতে হবে? উপন্যাসের নায়িকা না হলেও এ কথা কি ভাবেনি বকুল? মানুষের এই নিষ্ঠুরতায় বকুল কি ফেটে পড়তে চায়নি? হয়তো সবই হয়েছিল, তবু বকুল অস্ফুটে বলল, আচ্ছা। আপনার বকুলের মতো মেয়ে এ যুগে হয় না দাদা। নির্মলের বাবা হৃষ্ট চিত্তে বলেন, ওর খুড়ি তো সুখ্যাতি করতে করতে।
বকুলের ইচ্ছে হলো চেঁচিয়ে বলে ওঠে, আপনি থামবেন? কিন্তু বকুলের শরীরের ভিতরটা থরথর করা ছাড়া আর কিছু হলো না। নির্মলের বাবা হৃষ্ট চিত্তে চলে গেলেন আরও একবার সবাই মিলে নেমন্তন্ন খাবার জন্যে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে। হয়তো ওই মানুষটা সত্যিই অজ্ঞ অবোধ, কারণ নির্মলের মা পারুলের প্রস্তাবের কথাগুলো ছাড়া আর কিছুই বলেননি তাকে। কী বা বলবেন? বকুল আর নির্মলের ভালোবাসার কথা তা কি বলা যায়? চলে যাবার পর ফেটে পড়েছিলেন প্রবোধচন্দ্র। বলেছিলেন, অমনি বলে দিলি? আচ্ছা, লজ্জা করলো না তোর হারামজাদি? বকুল বলেছিল, ওদের যদি চাইতে লজ্জা না থাকে, আমার কেন দিতে লজ্জা করবে বাবা? এই সেদিন অত বড় অপমানটা করলো ওরা। অপমান মনে করলেই অপমান। বকুল সে যুগের মেয়ে হলেও বাপের সঙ্গে খোলাখুলি কথা কয়েছিল। বিয়ের মতো মেয়ে বা ছেলে থাকলেই লোকে সম্বন্ধ করতে চেষ্টা করে, করলেই কি সব জায়গায় হয়? তা বলে সেটা না হলে তারা শত্রু হয়ে যাবে? প্রবোধচন্দ্র এইরকম উন্মুক্ত কথায় থতমত খেয়ে বলেছিলেন, তুমি পারলেই হলো, পারুলবালা তো অনেক রকম কথা বলে গেলেন কি না? শেষদির কথা বাদ দিন বলে সব কথায় পূর্ণচ্ছেদ টেনে দিয়েছিল বকুল। তারপর স্নেহের সুনির্মলের শুভ বিবাহে স্নেহে উপহার লিখে দিয়েছিল বকুল নির্মলের মার নাম দিয়ে। সে পদ্য পড়ে ধন্যি ধন্যি করেছিল সবাই। নির্মলের মা বলেছিলেন, আমি তো তোকে কিচ্ছু বলে দিইনি বাছা, তবু আমার মনের কথাগুলি সব কি করে বুঝে নিলি মা? কি করেই অমন মনের কথা লিখলি? বকুল শুধু হেসেছিল। নির্মলের মার চোখ দিয়ে হঠাৎ জল পড়েছিল। তিনি অন্যদিকে চোখ ফিরিয়ে বলেছিলেন, ভগবানের কাছে তোর জন্যে প্রার্থনা করি মা, তোর যেন রাজা বর হয়। শুনে বকুল আর একটু হেসেছিল। সেই হাসিটাকে স্মরণ করে অনামিকা দেবীও এত দিন পর একটু হাসলেন। নির্মলের মার সেই আশীর্বাদটা স্রেফ অকেজো হয়ে পড়ে থেকেছে। নির্মলের মা ছল ছল চোখে আবারও বলেছিলেন, তোর জন্যে ভগবানের অনেক ভালো রেখেছেন, অনেক ভালো। তা এ ভবিষ্যৎবাণীটি হয়তো ভুল হয়নি তার। বকুল হয়তো অনেক ভালোই পেয়েছে, অনেক ভালো, ভাবলেন অনামিকা দেবী। বকুল বউ দেখতে 3 তলায় উঠে গিয়েছিল। বকুল আর সেদিন জ্যাঠাইমার তীক্ষ্ণ দৃষ্টিকে গ্রাহ্য করেনি। বকুল বউ দেখেছিল, নেমন্তন্ন খেয়েছিল, মেয়েদের দিকে পরিবেশনও করেছিল। আবার পরদিন নির্মলের মার কাছে বসে বউয়ের মুখ দেখানি গহনা, টাকা, জিনিসপত্রের হিসেব লিখে দিয়েছিল। সেই সূত্রে অদ্ভুত একটা হৃদ্যতা হয়ে গেল নির্মলের বউয়ের সঙ্গে। ব্যাপারটা অদ্ভুত বই কি, এমন ঘটনা ঘটে না, তবু কিছু কিছু অদ্ভুত ঘটনাও ঘটে জগতের মাঝে মাঝে। হিসেব মেলানোর কাজ হচ্ছিল। বউ অদূরে ঘোমটা ঢাকা হয়ে বসে বসে ঘামছিল। শাশুড়ির উপস্থিতিতে কোনো কথা বলেনি। কি একটা কাজে তিনি উঠে যেতেন, ঘোমটাটা একটু নামিয়ে মৃদু অথচ পরিষ্কার গলায় বলে উঠল, নেমন্তন্ন খেতে এসে এত খাটছ কেন? বকুলে প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, তাই একটু চমকালো। ভাবল, বউ আমায় চিনল কি করে? তারপর আবার ভাবল, এ প্রশ্নের অর্থ কি? বড় জেঠির কাছে তালিম নিয়ে যুদ্ধে নামলো নাকি বকুলের সঙ্গে? হ্যাঁ, এই ধরনের একটা সন্দেহ মুহূর্তে কঠিন করে তুলেছিল বকুলকে। বকুল তাই নিজেও যুদ্ধে নামতে চাইল। স্থির আর শক্ত গলায় বলল, আমার সঙ্গে যে শুধু নেমন্তন্ন খাওয়ারই সম্পর্ক, এ কথা আপনাকে কে বলল? বউ চোখ তুলে তাকিয়েছিল। দীর্ঘ পল্লবাচ্ছিত গভীর কালো দুটি চোখ। নির্মলের বউ খুব সুন্দরী হয়েছে এ কথা আগে থেকেই শুনেছিল বকুল। বউ আসার পর দেখে বুঝেও ছিল। ধন্যিটাও কানে এসেছিল, তবু ঠিক ওই মুহূর্তটার আগে বুঝি অনুধাবন করতে পারেনি সেই সৌন্দর্যটি কি মোহময়। ওই গভীর চোখের ব্যঞ্জনাময় চাহনির মধ্যে যেন অনেক কিছু লুকিয়েছিল, ছিল অনেকখানি হৃদয়।
যে দিকটার কথা এ পর্যন্ত আদৌ চিন্তা করেনি বকুল। নির্মলের বউ শব্দটাকে বকুল যেন অবজ্ঞা করার প্রতিজ্ঞা নিয়েই বসেছিল, চেতনে না হোক অবচেতনে। কিন্তু বকুলের দিকে ভালোবাসায় ভৎসনায় ভরা দুটো চোখ তুলে ধরল বউ। বকুল প্রতিজ্ঞার জোরটা যেন হারাতে বসল। বউ মাধুরী সেই চোখে দৃষ্টি স্থির রেখে বললে, আমি তো তোমায় তুমি বলে বললাম ভাই, তুমি কেন আপনি করছো? খুড়িমা ঘরে নেই, মুখোমুখি শুধু তারা দুজনে। বকুল লজ্জা ত্যাগ করলো, বলল, তা করব না বাবা, আমি হলাম তুচ্ছ একটা পাড়ার মেয়ে, আর আপনি হচ্ছেন একজন গণ্যমান্য মহিলা, এ বাড়ির বড় বউ। বকুলের কণ্ঠস্বরে কি ক্ষোভ ছিল অথবা তিক্ততা? হয়তো ছিল, কিন্তু বউ তার পাল্টা জবাব দিল না। সে এ কথার উত্তরে হাত বাড়িয়ে বকুলের একটা হাত চেপে ধরে ভালোবাসার গলায় বলে উঠল, যতই চেষ্টা করো না কেন, তুমি আমায় দূরে সরিয়ে রাখতে পারবে না ভাই। আমি জানি তুমি খুব কাছের মানুষ, খুব নিকটজন। বকুল একটু অবাক হয়েছিল বইকি। এ তো ঠিক জেঠিমার তালিম বলে মনে হচ্ছে না। তবে কি এটা? বকুলের গলার স্বর থেকে বোধ করি তার অজ্ঞাতসারেই ক্ষোভ আর তিক্ততাটা ঝরে পড়ে গিয়েছিল। বকুল যেন ঈষৎ কৌতুকের গলায় বলেছিল, বেশ, না হয় তুমিই বললাম, কিন্তু আমি খুব নিকটজন এমন অদ্ভুত খবরটি তোমায় দিল কে? মাধুরী বউ খুব মিষ্টি একটা হেসে বলেছিল, যে দেবার সেই দিয়েছে। সব কথাই বলেছে কালামায়। মুহূর্তে আবার কঠিন হয়ে উঠেছিল বকুল, রাগে আপাত মস্তক জ্বলে গিয়েছিল তার। ওহ, ফুলশয্যার রাত্রেই বউয়ের কাছে হৃদয় উজাড় করা হয়েছে। না জানি নিজের গা বাঁচিয়ে আর বকুলকে অপমানের সমুদ্রে ডুবিয়ে কত কৌশলেই সেটা করা হয়েছে। নির্মল এত নিচু, অসার, ক্ষুদ্র? অথবা তা নয়, একেবারে নির্বোধ, মুখ্যু? ভেবেছে কানা ঘুষায় যদি শুনে ফেলে বউ, আগে থেকে সাফাই থাকি। সেটা যে হয় না সে জ্ঞান পর্যন্ত নেই। বকুল অতএব কঠিন হয়েছিল, রুক্ষ গলায় বলেছিল, সব কথাই বলেছে? কাল রাত্রিরেই এত ভাব? তা কি বলেছে? আমি তোমার বরের প্রেমে হাবুডুবু খেয়ে মরে পড়ে আছি, তার জন্যে আমার জীবন ব্যর্থ, পৃথিবী অর্থহীন, এইসব তাই করুণা করছো বলেছিল। আশ্চর্য, বকুলের মুখ থেকেও এমন কুশ্রী কথাগুলো বেরিয়েছিল সেদিন। বকুলের মাথার মধ্যে আগুন জ্বলে উঠেছিল যেন। কিন্তু মাধুরী বউ এই রুক্ষতার, এই কটূক্তির জবাব দিল না। শুধু সে তার সেই বড় দুটো চোখ গভীরতায় ভরে উত্তর দিল, না, তা বলবো কেন, সে নিজেই ভালোবাসায় মরে আছে, সেই কথাই বলেছে। বাহ, চমৎকার! বকুল কড়া গলায় হেসে উঠেছিল। সত্যসন্ধ যুধিষ্ঠির, তা যাক, তুমি সেই মরা মানুষটাকে বাঁচাবার প্রতিজ্ঞা নিয়েছো অবশ্যই, অতএব নিশ্চিন্তি। কথাগুলো কে বলেছিল? বকুল, না বকুলের ঘাড়ে হঠাৎ ভর করা কোনো ভূত? হয়তো তাই, নইলে জীবনে আর কবে বকুল এমন অসভ্য কথা বলেছে? তার আগে, তারপরে? মাধুরী বউ তবু শান্ত গলায় বলেছিল, আমি তো পাগল নই যে তোমার প্রতিজ্ঞা নেব। তোমাকে ও কখনো ভুলতে পারবে না। বউয়ের মুখে এমন একটা নিশ্চিন্ত প্রত্যয়ের আভা ছিল যে তাকে ব্যঙ্গ করা যায় না। বকুল অবাক হয়েছিল, মেয়েটি কি অবোধ না শিশু? ন্যাকা ভাবপ্রবণ বরের এই গদগদ স্বীকারোক্তি হজম করে এমন অমলিন মুখে আলোচনা করছে সেই প্রসঙ্গ। তবে কি সাংঘাতিক ধড়িবাজ! কথা ফেলে কথা আদায় করতে চায়। এই সরলতা সেই কথা রুই টেনে তোলবার চার। ঠিক
এই ভাষা ভঙ্গিতে না হলেও এই ভাবের কিছু একটা ভেবেছিল বকুল সেদিন প্রথমটায়। কিন্তু তারপর বকুল সেই দেবীর মতো মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখেছিল সেই দীর্ঘ পল্লবাচ্ছাদিত কালো কালো বড় বড় চোখের দিকে। আর দেখে যেন লজ্জায় মরে গিয়েছিল। বকুল বুঝেছিল এ এক অন্য জাতের মেয়ে, সংসারের সাধারণ মাপকাঠিতে মাপা যাবে না একে। বকুলের ভিতর একটা বোবা দাহ বকুলকে ভয়ানক যন্ত্রণা দিচ্ছিল। বাইরে ভদ্রতা আর অহংকার বজায় রাখতে রাখতে বকুল কষ্টে মরে যাচ্ছিল। কিন্তু মাধুরী বউয়ের ওই জ্বালাহীন ঈর্ষাহীন পবিত্র সরলতার ঐশ্বর্যের দিকে তাকিয়ে বকুল নিজের চিত্ত দৈন্যে মরমে মরল। বকুলের সেই দাহটাও বুঝি কিছুটা স্নিগ্ধ হয়ে গেল। বকুল সহজ কৌতুকের গলায় বলল, তুমি তো আচ্ছা বোকা মেয়ে, তোমার বর এমন একখানা পরমা সুন্দরী বউকে ঘরে এনে পাড়ার একটা কালো কেলো মেয়েকে হৃদয়ে চিরস্মরণীয় করে দেবে, আর তুমি সে ঘটনা সহ্য করবে? কালো কেলো? বউ একটু হাসল। তুমি খুব বিনয়ী। তারপর হাসি মুখেই বলে, বাইরের রূপটাই তো সব নয়। বকুলি এবার হাত বাড়িয়ে ওর হাতটা ধরে, যাকে বলে কর পল্লব। যেমন কোমল তেমনই মসৃণ। নির্মলটা জিতেছে সন্দেহ নেই। এ মেয়েকে দেখে বকুলি মুগ্ধ হচ্ছে। বকুল সেই ধরা হাতটায় একটা গভীর চাপ দিয়ে বলে, তোমার বাইরের রূপও অতুলনীয়, ভেতরের রূপও অতুলনীয়। মাধুরী বউ একটুক্ষণ চুপ করে থেকে আস্তে বলে, প্রথম ভালোবাসার কাছে কোনো কিছুই লাগে না। বকুলের বুকটা কেঁপে ওঠে। বকুলের মাথাটা যেন ঝিমঝিম করে আসে। নিজের সম্বন্ধে ভালোবাসা শব্দটা অপরের মুখে এমন স্পষ্টভাবে উচ্চারিত হতে এর আগে কি কোনো দিন শোনেনি বকুল? পারুল তো বলেছে কতবার, কিন্তু এ যেন অন্য কিছু, আর কিছু। নির্মলের বিয়ের ব্যাপারে গোড়া থেকেই নিজেকে কেবলই অপমানিত মনে হয়েছে বকুলের। এখন হঠাৎ নিজেকে যেন অপরাধী মনে হলো, যেন বকুল নির্লজ্জের মতো কারো ন্যায্য প্রাপ্যে ভাগ বসিয়ে রেখেছে। এখন বকুল নিজেকে সেই দাবিদারের থেকে অনেক তুচ্ছ ভাবছে। ওই মেয়েটার কাছে বকুল শুধু রূপেই তুচ্ছ নয়, মহিমাতেও অনেক খাটো। বকুল নিজেকে সেই তুচ্ছর দরেই দেখতে চেষ্টা করল। মাধুরী বউয়ের কথায় হেসে উঠে বলল, ওরে বাস, খুব লম্বা চওড়া কথা বলে নির্মলদা তো দেখছি তোমার কাছে নিজের দর বাড়িয়ে ফেলেছে। ওসব হচ্ছে স্রেফ কল্পিত কল্পনার ব্যাপার, বুঝলে? এটা তুমি লজ্জা করে বলছো। মাধুরী বউ মৃদু হেসে বলে, মেয়েরা তো সহজে হার মানে না। পুরুষ মানুষ মনের ব্যাপারে অত শক্ত হতে পারে না। তাছাড়া ও তো একেবারে। মাধুরী বউ নিজেই বোধ করি লজ্জায় চুপ করে গিয়েছিল। বকুল সেই পরম সুন্দর মুখটার দিকে যেন মোহগ্রস্থের মতো তাকিয়ে রইল। এই ঐশ্বর্যের মালিক হয়েছে নির্মল নামের ছেলেটা। বকুল কি নির্মলকে হিংসে করবে? এ যুগের কাছে কি হাস্যকরই ছিল সেকালের সেই জোলো জোলো প্রেম ভালোবাসা। অনামিকা দেবী সেই বহু যুগের ওপার থেকে ভেসে আসা আষাঢ়ের দিকে তাকিয়ে প্রায় হেসে উঠলেন। এখনকার মেয়েরা যদি বকুলের কাহিনী শোনে, সে বলবে, শ্রীমতী বকুলমালা, তোমাকে ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখা উচিত। তুমি কিনা তোমার প্রেম পাত্রের প্রিয়ার রূপে গুণে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে বসলে।
তার সেই রূপসী প্রিয়া যখন বলল, তোমার ওপর ঈর্ষা কেন হবে ভাই, ও তোমায় এত ভালোবাসে বলেই তো আমারও তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে। তোমার সঙ্গে আমি বন্ধু পাতালাম আজ থেকে। তুমি তখন একেবারে বিগলিত হয়ে বন্ধুত্ব শপথ নিয়ে বসলে। নির্মল নামে সেই ভাবপ্রবণ ছেলেটা না হয় প্রথম ঝোঁকে নতুন বউয়ের কাছে অনেস্ট হয়েছে, প্রথম ভালোবাসার বড়াই করে কাব্যি করেছে, কিন্তু তুমি সেই ফাঁদে ধরা দিলে কি বলে? বেশ তো বলেছিলে, বেশি গল্প উপন্যাস পড়েই এই ঢং হয়েছে নির্মলদার। দেবদাস হতে ইচ্ছে হচ্ছে, শেখর হতে ইচ্ছে হচ্ছে, তিলকে তাল করে তোমার কাছে হিরো হয়েছে। বেশ তো বলেছিলে। এইসব আজে বাজে কথাগুলো কথার কথা তোমার মাথায় ঢুকিয়ে দিয়ে নির্মলদার কি ইষ্ট সিদ্ধি হলো জানি না বাবা, বাজে কথায় কান দিও না। বলেছিলে সংসার জায়গাটা স্রেফ বাস্তব, বুঝলে বৌঠান, ওসব কাব্যি টাব্যি চলে না, বিশেষ করে যেটা প্রবল প্রতাপ শ্রীমতী জেঠিমার সংসার। তারপর হঠাৎ তবে ওই মেয়েটার কোমল করপল্লবখানা হাতে ধরে স্তব্ধ হয়ে বসে রইলে কেন অনেকখানি সময়? কেন তারপর আস্তে নিঃশ্বাস ফেলে বললে, আচ্ছা বন্ধুত্বই পাতালাম। তার মানে তোমার সব গর্ব ধূলিসাৎ হলো, তুমি ধরা দিলে। একটি সরল পবিত্রতা, একটি ভালোবাসার হৃদয়, একটি হিংসা শূন্য অহংকার শূন্য নির্মল মন অনেক কিছুই বদলে দিতে পারে বইকি। সকল গর্ব চূর্ণ করে দিয়ে একেবারে জয় করে নিতে পারে সে। বকুলও বিজিত হলো। মাধুরী নামের মেয়েটার ওই অদ্ভুত জীবন দর্শন বকুলকে আকৃষ্ট করল, আবিষ্ট করল। তোমার আর আমার দুজনেরই ভালোবাসার পাত্র যখন একই লোক, তখন আমাদের মতো আপনজন আর কে আছে বলো ভাই? তুমিও ওর মঙ্গল চাইবে, আমিও ওর মঙ্গল চাইব, বিরোধ তবে আসবে কোনখান দিয়ে? এই হচ্ছে মাধুরী বউয়ের জীবন দর্শন। 16 আনা অধিকারের দাবি নিয়ে রাজরাজেশ্বরী হয়ে এসে ঢুকেছিল সে। তবু বলেছিল, তোমার কাছে যে ভাই আমার অপরাধের শেষ নেই, সর্বদা মনে হবে বিনা দাবিতে জোর করে দখল করে বসে আছি আমি। বকুল হেসেছিল, বলেছিল, তোমার মতন এরকম ধর্মনিষ্ঠ মহামানবী সংসারে 2-4টে থাকলে সংসার স্বর্গ হয়ে যেত ভাই বউ ঠাকরুন। নেই, তাই মর্তভূমি হয়ে পড়ে আছে। অবশ্য ঠিক সেই দিনই এত কথা হয়নি, সেদিন শুধু স্তব্ধতার পালা ছিল। দিনে দিনে কথা উঠেছে জমে, তুচ্ছতার গ্লানি, বঞ্চনার দাহ সব দূরে হয়ে গিয়ে মন উঠেছে অন্য এক অনুভূতিতে কানায় কানায় ভরে। আর সেই ভরা মনে নির্মল নামের মেরুদণ্ডহীন ছেলেটার ওপর আর রাগ বিরক্তি পুষে রাখতে পারেনি, খাড়া রাখতে পারেনি নিজেকে মধ্যকার সেই ঔদাসীন্যের বোবা দেওয়ালটাকে, যেটাকে বকুল নির্মলের সামনে থেকে নিজেকে আড়াল করতে চেষ্টা করে গেঁথেছিল। পারেনি, বরং মমতায় জমা হয়েছে তার জন্যে। তবে সেদিন নয়, যেদিন সেই মাধুরী বউয়ের হাতে হাত রেখে বন্ধুত্বের সংকল্প নিচ্ছিল, সেদিন দেওয়ালটাকে বরং বেশি মজবুত করার চেষ্টা করেছিল। কাকিমা কোথায় যেন কোন কাজে ভেসে গিয়েছিলেন। একটু পরে নির্মল এসে দরজায় দাঁড়িয়েছিল। নিজে থেকে আসবার সাহস হতো না নির্মলের, কারণ এ ঘরে তার দুটো অপরাধের বোঝা অথবা দুটো আতঙ্কের বস্তু, তাই ঘরে ঢুকতে ইতস্তত করছিল। বকুল যদি দেখে নির্মল বউয়ের ধারে কাছে ঘুরঘুর করছে, নিশ্চয়ই বকুল ঘৃণায় ধিক্কারে ব্যঙ্গ হাসি হেসে উঠবে। আর জ্যাঠাইমা যদি দেখেন হতভাগা গাধাটা বিয়ের পরও ওই পাজি মেয়েটার আনাচে কানাচে ঘুরছে, রসাতল করে ছাড়বেন। বউয়ের কাছে না, বউয়ের জন্য ভয় নেই নির্মলের।
বউয়ের কাছে তো নিজেকে উদ্ঘাটিত করেছে সে, বলেছে তার কাছে আবাল্যের ব্যাকুলতার ইতিহাস, বলেছে ওকে ভুলতে আমার সময় লাগবে, তুমি আমায় ক্ষমা করো। বউ তখন অদ্ভুত আশ্চর্য একটা কথা বলেছিল তুমি যদি ওকে ভুলে যাও তাহলেই বরং তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না, মনে করব তুমি একটা অসার মানুষ। তুমি আমার দুঃখ বুঝতে পারছো মাধুরী? চোখ দিয়ে জল পড়েছিল ওর। মাধুরী বলেছিল, মানুষের প্রাণ থাকলেই মানুষের দুঃখ বোঝা যায়, আর আমাকে কি তোমার সেই রকম মন প্রাণহীন পাষাণী মনে হচ্ছে? তারপর নির্মল কি বলেছিল সে কথা অবশ্য বকুল জানে না, কিন্তু এত কথাই বা জানলো কি করে বকুল? বকুল কি আড়ি পাততে গিয়েছিল নির্মলের ঘরে? না, তেমন অসম্ভব ঘটনা ঘটেনি। বলেছিল নির্মলই ম্লান বিষণ্ণ মুখে। নির্মলের মুখে তখন চাঁদের আলোর মতো একটা স্নিগ্ধ আলোর আভাস ফুটে উঠেছিল। নির্মল তার ওই দেবীর মতো বউয়ের মহিমান্বিত হৃদয়ের পরিচয়ে বিমুগ্ধ হতে শুরু করেছে। নির্মল আস্তে আস্তে তার প্রেমে পড়তে শুরু করেছে তখন। আর নির্মল যেন তাই ব্যাকুল হয়ে বকুলকে বোঝাতে চেষ্টা করেছে নির্মল কত নিরুপায়। এর থেকে যদি খুব দুষ্টু পাজি ঝগড়াটে মেয়ে আমার বউ হতো। নিঃশ্বাস ফেলে বলেছিল নির্মল। বকুল হেসে ফেলেছিল। বকুল যেন তখন অনেক বড় হয়ে গিয়েছিল নির্মলের চেয়ে। নির্মলের বিয়েটাকে ঘিরে যত সব ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো যেন বকুলকে ঠেলে হঠাৎ একদিনে একটা দশক পার করে দিয়েছিল। বকুলের বৌদিরা বলেছিল, ঢের বেহায়া মেয়ে দেখেছি বাবা, ছোট ঠাকুরজির মতো এমন একটি আর দেখলাম না, নইলে ওই বিয়েতে নেমন্তন্ন যায়, পদ্য লিখে দেয়। বকুলের বাবা বলেছিলেন, যেতেই হবে, এত কিসের চক্ষু লজ্জা? বলি, এত কিসের চক্ষু লজ্জা? বেশ, তাই যদি হয় অসুখ করেছে বলে বাড়িতে থাকলেই হতো, অসুখের ওপর তো কথা নেই। বকুলের দাদারা বলেছিল, কি করব, ও বাড়ির কাকা নিজে এলেন তাই, তা নয় তো এক প্রাণীও যেতাম না, তবে ধারণা করিনি বকুল যাবে। বকুলের ভালোবাসার ইতিহাস আন্দাজে অনুমানে সকলেই জানত এবং রাগে ফুলত, আর কেবলমাত্র বড় হওয়ার অজুহাতটাকেই বড় করে তুলে ধরে তাকে শাসন করত, কিন্তু উদ্ঘাটন করেনি কেউ, খোলাখুলি বলেনি কেউ। পারুলের ব্যর্থ চেষ্টায় সব উদ্ঘাটিত করে বসল। পারুলের ব্যর্থতার পর সে চলে গেলে জ্যাঠাইমা একদিন এ বাড়িতে এসে মিষ্ট মধুর বচনে অনেক যাচ্ছে তাই করে গেলেন এবং বউদের ওপর ভার দিয়ে গেলেন পরিবারের সুনাম রক্ষার। বলে গেলেন, শাশুড়ি নেই তোমাদেরই দায়, যতদিন না বিয়ে দিতে পারছো ননদকে চোখে চোখে রেখে রাখবার দায়িত্ব তোমাদেরই। আর শ্বশুর ও স্বামীকে বলে বলে বিয়েটা দিয়ে ফেলো চটপট, বয়সের তো গাছ পাতর নেই আর। সে কথা বকুলের কানে যায়নি তা নয়, সেই কথার পর যে আবার কোনো মেয়ে সে বাড়িতে যায় এ বৌদিরা ভাবতেই পারেনি, অথচ বকুল গিয়েছিল। হয়তো বকুল ওই জ্যাঠাইমাকে ওদের বাড়ির প্রকৃত মালিক মনে করতো না, অথবা বকুল না গিয়ে থাকতে পারেনি। বিয়ে করে ফিরে নির্মলের মুখটা কেমন দেখায় দেখতে বড় বেশি বাসনা হয়েছিল, কিন্তু বকুল উদাসীন থেকেছে, বকুল নিষ্ঠুর হয়েছিল। নির্মল যখন সেই ভোজবাড়ির গোলমালে একবার বকুলের নিতান্ত নিকটে এসে বদ্ধ গম্ভীর গলায় ডেকেছিল, বকুল, বকুল তখন ব্যস্ত হয়ে বলেছিল, ও মা, তুমি এখানে? দেখো গে, তোমার শ্বশুরবাড়ির লোকেরা এসে গেছে বোধহয়, যাও যাও। নির্মল আরও সন্নিকটে এসে বলেছিল, বকুল, তুমি আমায় কি ভাবছো জানি না। বকুল কথা শেষ করতে দেয়নি, বলে উঠেছিল, হঠাৎ আমি তোমায় কি ভাবছি এ নিয়ে মাথা ঘামাতে বসছো কেন? আর তোমার কথা নিয়ে আমিই বা ভাবতে বসবো কেন? বকুল,
সব কিছুরই একটা সীমা আছে নির্মলদা, বলে চলে গিয়েছিল বকুল। আর তারপর থেকে যতবারই নির্মল নিকটে আসবার চেষ্টা করেছে বকুল সরে গেছে। কিন্তু সেদিন ঘরে নতুন বউ ছিল। নির্মল ঘরের দরজার কাছে দাঁড়িয়ে যেন দেওয়ালকে উদ্দেশ্য করে বলেছিল, মা বললেন মা এখন আর আসতে পারবেন না, সব কিছু দেরাজে তুলে রাখতে। বকুল হাতের জিনিসগুলো নামিয়ে রেখে বলেছিল, শুনলে তো বউ, হুকুম, তাহলে রাখো তুলে, বরের একটু সাহায্য নিও বরং, বলে নির্মলের পাশ কাটিয়ে চলে গিয়েছিল। বকুলের সেই নিষ্ঠুরতা ভেবে আশ্চর্য লাগে অনামিকা দেবীর। অত নির্মম হয়েছিল কি করে সেদিন বকুল? কোন পদগৌরবেই বা? নির্মলের বউ তো বকুলের থেকে 10 গুণ বেশি সুন্দরী, তার উপর আবার অবস্থাপন্ন ঘরের মেয়ে। আর বকুল কিচ্ছু না। বকুল তো শুধু নির্মলের দেওয়া মর্যাদাতেই এতখানি মূল্যবান। অথচ বকুল। কিন্তু তারপর বদলে গেল বকুল। নির্মলের বিয়ের পর জ্যাঠাইমা বোধ করি নিশ্চিন্ত হয়ে কেদার বদ্রী গেলেন কিছু বান্ধবী জুটিয়ে। সেই পরম সুযোগে নির্মলের মা আর বউ এ বাড়ি ও বাড়ি এক করে তুলল। মাধুরী বউয়ের তো এই বাড়িটায় একটা বেড়াতে আসার জায়গা হলো। নির্মলের মাও যেন একটা ভারী জাঁতার তলা থেকে বেরিয়ে এসে বেঁচেছিলেন 2 দিনের জন্য। এ মুক্তির মধ্যে মাধুরী বউ যেন বকুলকে এক নিবিড় বন্ধনে বেঁধে ফেলল। আর সেই সূত্রে নির্মলের সঙ্গে সম্পর্কটা হঠাৎ আশ্চর্য রকমের সহজ হয়ে গেল। বকুল যেন মাধুরীরই বেশি আপন হয়ে উঠল। বকুল যেন নির্মলের সঙ্গে ব্যবহারে শ্যালিকার ভূমিকা নিল, প্রখর কৌতুকময়ী মুখরা শ্যালিকা। হ্যাঁ, ওই সময়টা থেকেই একেবারে বদলে গিয়েছিল বকুল। এই কিছুদিন আগেও কি ভীরু আর লাজুক ছিল সে। সেই ভীরু কুণ্ঠিত লাজুক কিশোরীর খোলস ভেঙে যেন আর একজন বেরিয়ে এসেছে, প্রখরা, পূর্ণ যৌবনা, অসমসাহসিকা। নির্মল তার অসমসাহসিক কথাবার্তায় ভয় পেত, অবাক হতো, আর বোধ করি আরও বেশি আকৃষ্ট হতো। বকুল তখন ওকে ব্যঙ্গ কৌতুকের ছুরিতে বিঁধত। মাধুরী বউ সেই কৌতুকে হাসত, কৌতুক বোধ করত। কেদার বদ্রী ঘুরে এসে জ্যাঠাইমা দেখলেন সংসারের যে জায়গাটি থেকে তিনি সরে গিয়েছিলেন সেই জায়গাটি যেন আর নেই। যেন কে কখন তার শূন্য সিংহাসনটা কোন দিকে ঠেলে সরিয়ে রেখে নিজেদের আসর বসিয়েছে। হয়তো এমনই হয় সংসারে, কোনো শূন্যস্থানেই শূন্য থাকে না, সেখানে অন্য কিছু এসে দখল করে। নির্মলের বউ যেন জেঠ শাশুড়ির থেকে নিজের শাশুড়িকেই প্রাধান্য দেয় বেশি। পুরনো ঝি চাকরগুলো পর্যন্ত যেন আর বড়মার ভয়ে তটস্থ হয় না। কেবলমাত্র নির্মলই ছিল আগের মূর্তিতে। বড়মা এ দৃশ্য দর্শনে কোমর বেঁধে আবার নতুন করে লাগছিলেন। দুবারই শ্রীক্ষেত্র ভাবটা দূর করতে চেষ্টিত হচ্ছিলেন। এই সময় মতিহারিতে বদলি হয়ে যায় নির্মল। মাধুরী বউ চলে গেল বরের সঙ্গে। হয়তো সেটাই বকুলের প্রতি তার বিধাতার আশীর্বাদ। জ্যাঠাইমা আবার নতুন করে কি কলঙ্ক তুলতেন বকুলের নামে কে জানে। কারণ একদিন বাড়ি বয়ে এসে ঝগড়া করে গেলেন তিনি। বললেন, এ যুগের আর জাত চায় না বলে কি মেয়ের বিয়ে দেবে না ঠাকুরপো? মেয়েকে বসিয়ে রাখবে? প্রবোধচন্দ্র মাথা নিচু করেছিলেন। প্রবোধচন্দ্র কিছু বলতে পারেননি। তারপর উনি চলে যাওয়ার পর সব ঝাল ছেড়েছিলেন বকুলের ওপর। যাক ওসব কথা, এখন আর ও নিয়ে ভাববার কিছু নেই। নির্মল তারপর অনেক দূরে চলে গেল। মতিহারির মতো নয়, অনেক অনেক দূরে। কিন্তু সে কবে? বকুল তখন কোথায়?
তখন কি আর ওই বকুল নামের খোলসটার মধ্যে আবৃত ছিল সে? না, তখন আর বকুল নামের পরিচয়টুকুর মধ্যেই নিমগ্ন ছিল না সে। ছড়িয়ে পড়েছিল আর এক নামের নতুন স্বাক্ষরে। সেই নতুন নামটার ভেলায় চড়ে বেরিয়ে এসেছিল নালা থেকে নদীতে, ডোবা থেকে সমুদ্রে। ক্রমশ সেই নতুন নামটাই পুরনো হয়ে গেছে, পরিচয়ের ওপর শক্ত খোলসের মতো এঁটে বসেছে। কিন্তু তখনও ততটা বসেনি। তখন ওই নতুন নামটার ভেলাখানা যেন নিঃশব্দে ঘাটে এসে দাঁড়িয়েছে। ও যে বকুল নামের নেহাত তুচ্ছ প্রাণীটাকে নাম, খ্যাতি, পরিচিতির ঘাটে ঘাটে পৌঁছে দিয়ে যাবে, এমন কোনো প্রতিশ্রুতিও বহন করে আনেনি। বরং বেশ কিছু অপ্রীতিকর অথচ কৌতুকবহ ঘটনায় ঘটিয়েছিল। তার মধ্যে সর্বপ্রথম ঘটনা হচ্ছে সেই নামে একটা খামের চিঠি আসা। চিঠিখানা পড়েছিল প্রবোধচন্দ্রের হাতে, কারণ প্রবোধচন্দ্র সর্বদাই বাইরের দিকের ঘরে সমাসীন থাকেন। রাত্রে ছাড়া দোতলায় ওঠেন না, সিঁড়ি ভাঙতে কষ্ট হয়, পথে বেরোনোরও তো প্রায় বন্ধ। রোগী সেজে সেজেও আরও নিজের পথে নিজে কাঁটা দিয়ে রেখেছিলেন প্রবোধচন্দ্র। ছেলেমেয়েরা যদি কোনো সময় বলেছে, বাবা সর্বদা আপনি এই একতলার চাপা ঘরখানায় বসে থাকেন, একটু বাইরে বেরিয়ে আসতেও তো পারেন, প্রবোধচন্দ্র ক্ষুব্ধ ভৎসনায় তাকে ধিক্কার করেছেন। বেরিয়ে আসবার ক্ষমতা থাকলে আমি সর্বদা এই কুয়োর ব্যাঙের মতন এখানে পড়ে থাকতাম? তোমরা বলবে তবে বেরোবো এই অপেক্ষায়? আমার প্রাণ হাঁপায় না? কি করব, ভগবান যে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। তোমরা বিশ্বাস না করো, ভগবান জানছে আমার দেহের মধ্যে কি হচ্ছে। হাত পা তুলতে কাঁপে, চোখে অন্ধকার দেখি, ইত্যাদি ইত্যাদি। অতএব প্রবোধচন্দ্র ওই কুয়োর ব্যাঙের মতোই মলিন শতরঞ্চ পাতা একখানা চৌকিতে দেহভার অর্পণ করে বসে বসে হিসেব রাখেন। কে কখন বেরোয়, কে কখন ফেরে, গোয়ালা কতটা দুধ দিয়ে যায়, ধোবা ককুড়ি কাপড়ের মোটের লেনদেন করে। পিয়ন কার কার নামে কখানা চিঠি আনে। চিঠিগুলি অবশ্য সব সময় আকর্ষণীয়। পিয়নের হাত থেকে সাগ্রহে প্রায় টেনে নিয়ে প্রবোধচন্দ্র সেগুলি বেশ কিছুক্ষণের জন্য নিজের কাছেই রাখেন। চট করে যার জিনিস তাকে ডেকে দিয়ে দেন না। এমনকি সে ব্যক্তি কোনো কারণে ঘরে এসে পড়লেও তৎক্ষণকার মতো চট করে বালিশের তলায় গুজে রেখে দেন। কেন তা প্রবোধচন্দ্র নিজেও বলতে পারবেন কিনা সন্দেহ। হয়তো তার সৃষ্টিকর্তা বললেও বলতে পারেন। তবে প্রবোধচন্দ্র জানেন যে চিঠি যার নামেই আসুক, পোস্টকার্ডগুলি পড়ে ফেলা তার কর্তব্য, এবং খামের চিঠির নাম ঠিকানার অংশটুকু বারবার পড়ে পড়ে আন্দাজ করে নেওয়া কার কাছ থেকে আসছে, এটা তিনি রীতিমতো দরকার মনে করে থাকেন। বেশিরভাগ চিঠি অবশ্য বৌমাদের বাপের বাড়ি থেকে আসে। হাতের লেখাটা অনুমান করতে ভুরু কুচকে কুচকে বারবার দেখতে থাকেন প্রবোধচন্দ্র, এবং স্মরণ করতে থাকেন এই হস্তাক্ষরের চিঠি শেষ কবে এসেছিল। তাড়াতাড়ির মধ্যে হলেও মুখটা একটু বাঁকান। মনে মনে বলেন, উফ, মেয়ের জন্যে মন কেমন উথলে উঠছে একেবারে। নিত্য চিঠি, আর আমার আপনার লোকেরা, মেয়েরা, জামাইরা, পুত্তুরটি, দিল্লির দরবারে অধিষ্ঠিত যিনি, কই বুড়ো বাপ বলে মাসে একখানা পোস্টকার্ড দিয়েও তো উদ্দেশ্য করে না তারা। দুটো পয়সার তো মোকদ্দমা। এই চিঠিগুলো যেন ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয় প্রবোধের। তবু পোস্টকার্ডগুলোর একটু মাদকতা আছে, পড়ে ফেলে তার অজানিত অনেক কিছু খবর জানা যায়। প্রবাহিত সংসারের কোনো ঘটনা তরঙ্গই তো কেউ প্রবোধচন্দ্রের কাছে এসে পৌঁছে দিয়ে যায় না। প্রবোধচন্দ্র নিজেই হেই হেই করে জিজ্ঞেস করে করে যেটুকু সংগ্রহ করতে পারেন, এ তবু
না, পরের চিঠি পড়াকে কিছুমাত্র গর্হিত বলে মনে করেন না প্রবোধচন্দ্র। বাড়ির কর্তা হিসেবে ওটুকু তার ন্যায্য দাবি বলেই মনে করেন। তবু খামের চিঠি খুলতে সাহসে কুলোয় না। বারবার নেড়ে চেড়ে অনেকক্ষণ নিজের কাছে রেখে দিয়ে অবশেষে যেন না পাচ্ছি মানেই দিয়ে দেন, কেউ ঘরে এলে তার হাতে দিয়ে। এই চিঠিখানা হাতে নিয়ে কিন্তু প্রবোধচন্দ্রের চক্ষু বিস্ফারিত হয়ে গেল। এ আবার কার নামের চিঠি? খামের চিঠি, এ বাড়িরই ঠিকানা, অথচ মালিকের নামটা সম্পূর্ণ অজানা। তাছাড়া চিঠিটা প্রবোধচন্দ্রের কেয়ারে আসেনি। চিঠি যার জন্যেই আসুক, ঠিকানার জায়গায় জল অক্ষরে কেয়ার অফ প্রবোধচন্দ্র মুখোপাধ্যায়ের নাম তো লেখা থাকবেই, যা রীতি, যা সভ্য নীতি। অথচ এই চিঠিতে সেই সুরীতি সুনীতি লঙ্ঘন করা হয়েছে। কর্তা প্রবোধচন্দ্রের কর্তৃত্বকে অস্বীকার করা হচ্ছে। অন্য বাড়ির চিঠি ভুল ক্রমে এসেছে, তাই বা বলা যায় কি করে? এ তো স্পষ্ট পরিষ্কার অক্ষরে লেখা আছে 13-2 রাজেন্দ্রলাল স্ট্রিট। 13-র একটা হচ্ছে নির্মলদের, 13-2টা হচ্ছে প্রবোধচন্দ্রদের। তাহলে কে এই চিঠির অধিকারিণী? তবে কি বৌমাদের কারো পোশাকি নাম এটা, নাকি বৌমার ওই যে বঞ্ঝিটা কদিন এসে রয়েছে তারই? কিন্তু সেই একটা বছর 10-12 নোলক পড়া মেয়ের নামে এমন খামে মোড়া চিঠি কে পাঠাবে? দূরদমনীয় কৌতূহলে খামের মুখটায় 1 ফোঁটা জল দিয়ে টেবিলে রাখলেন প্রবোধচন্দ্র, যাতে আঠাটা ভিজে খুলে যায়। কিন্তু অদৃষ্টের পরিহাসে ঠিক সেই মুহূর্তেই বকুল এসে ঘরে ঢুকলো বাপের দুধের গ্লাস হাতে। থতমত খেয়ে চিঠিটা সরাতে ভুলে গেলেন প্রবোধচন্দ্র। আর এমনই কপাল ফের তার, তৎদণ্ডেই কিনা তার উপর চোখ পড়ল ওই ধিঙ্গি মেয়ের, যাকে নাকি প্রবোধচন্দ্র মনে মনে রীতিমতো ভয় করে থাকেন। ভয় করার কারণ টারণ স্পষ্ট নয়, তবু করেন ভয়। আর সেই ভয়ের বশেই বকুল যখন তীক্ষ্ণ দৃষ্টিতে চিঠিটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, চিঠিটায় জল পড়ল কি করে বাবা? বলে বসেছিলেন প্রবোধচন্দ্র, জল নয়, ঘাম টপ করে চিঠিটার ওপরেই পড়ল, তাই হাওয়ায় ঘাম। বকুল হতবাক দৃষ্টিতে বাপের দিকে তাকিয়েছিল। তারপর শীতের অগ্রদূত হেমন্তকালের ঝাপসা ঝাপসা আকাশের দিকে তাকিয়েছিল। আর তারপর বকুলের মুখে ফুটে উঠেছিল একটুখানি অতি সূক্ষ্ম হাসি, যে হাসিটার বদলে এক ঘা পেট খেলেও যেন ভালো ছিল প্রবোধচন্দ্রের। ওই জন্যেই ভয় ঢুকেছে। আগে এই হাসিটি ছিল না, কিছুদিন হয়েছে। দেখলে গা শিরশির করে ওঠে, মনে হয় যেন সামনের লোকের একেবারে মনের ভিতরটা পর্যন্ত দেখতে পাচ্ছে। বকুল কিন্তু আর কিছু কথা বলেনি, শুধু বলেছিল ঘাম। তারপর হাত বাড়িয়ে চিঠিটা তুলে নিয়ে গিয়েছিল। প্রবোধচন্দ্র যেন একবার সুযোগ পেলেন, হাঁ হাঁ করে উঠলেন, থাক পরের বাড়ির চিঠি পিয়ন বেটা ভুল করে দিয়ে গেছে। কিন্তু ততক্ষণে তো তুলে নেওয়া হয়ে গেছে এবং উল্টে দেখাও হয়ে গেছে। খামের ওপর লেখা নামটার ওপর চোখ দুটি স্থির হয়ে গিয়েছিল বকুলের। তারপর বলেছিল, ভুল করে নয়, এবাড়িরই। প্রবোধ সেই সূক্ষ্ম হাসির ঝাল ঝাড়েন। বাড়িতে তাহলে আজকাল আমার অজানিতে বাড়তি লোকও বাস করছে? বাড়তি কেউ নেই বাবা, নেই তো এই শ্রীমতী অনামিকা দেবীটি কে শুনি? বকুল মৃদু হেসে বলেছিল, আসলে কেউ নয়, অথচ তার নামে চিঠি আসে। চমৎকার! তোমরা কি এবারে বাড়িতে রহস্য লহরী সিরিজ খুলেছ? রাখো চিঠি, আমি জানতে চাই কে এই অনামিকা দেবী। চিঠি অবশ্য রাখিনি বকুল। আরও একবার মৃদু হাসির সঙ্গে বলেছিল, বললাম তো, আসলে কেউই নয়, ওটা একটা বানানো নাম। বানানো নাম মানে? প্রবোধচন্দ্র যথারীতি
হাঁপানির টান ভুলে টান টান হয়ে উঠে বলেছিলেন, বানানো নামে চিঠি আসে কি করে? তাহলে প্রেমপত্র পাঠাবার ষড়যন্ত্র। তাই মনে হয়েছিল তখন প্রবোধচন্দ্রের, কারণ স্পষ্ট বুঝতে পারছিলেন এই বানানো নামটার সঙ্গে বকুল নামের মেয়েটার কোনো যোগসূত্র আছে। সঙ্গে সঙ্গেই তার সঙ্গে মতিহারির যোগসূত্র আবিষ্কার করে বসেছিলেন তিনি। লক্ষ্মী ছাড়া মেয়ে তাহলে এই কল ফেঁদেছে, বানানো নামে চিঠি আসবে, কেউ ধরতে পারবে না। নির্ঘাত ওই চিঠির সন্ধানেই এসেছিল দুদানাটা ছল। রাগে ব্রহ্মাণ্ড জ্বলে গিয়েছিল প্রবোধচন্দ্রের। উফ, কি মিটমিটে পাজি চরিত্রহীন শয়তানটা এখনো মেয়েটার মাথা খাচ্ছে। বিয়ে করেছিস, বিদেশ চলে গেছিস, তবু দুষ্প্রবৃত্তি যাচ্ছে না। এনভেলাপে চিঠি লিখেছিস, এত আসপদ্দা, কেয়ার অফটা পর্যন্ত দেবার সৌজন্য নেই। প্রবোধচন্দ্রের অভিভাবক সত্তা, গৃহকর্তা সত্তা দুটো একসঙ্গে চারা দিয়ে উঠেছিল। প্রবোধচন্দ্র ধমক দিয়ে উঠেছিলেন, হলো চিঠি, দেখতে চাই আমি। দেখতে চান সে তো দেখতেই পাচ্ছি। বকুল খামখানা আবার বাপের টেবিলেই ফেলে দিয়ে বলেছিল, জলে ভিজিয়ে আড়ালে খোলবার চেষ্টা না করে এই অনামিকা দেবীর চিঠি এলে আপনি খুলেই দেখবেন বাবা। তারপর চলে গিয়েছিল ঘর থেকে। বাপের অবস্থার দিকে আর তাকিয়ে দেখে যায়নি। অথচ এই কিছুদিন আগেও বকুল বাপের মুখের দিকে চোখ তুলে তাকাতে পারত না। হঠাৎ এই সাহসটা তাকে দিল কে? এই অনামিকা দেবী, যার নামে কোনো এক কাগজের সম্পাদক চিঠি লিখে পাঠিয়েছেন, আপনার গল্পটি আমাদের মনোনীত হয়েছে, আগামী সংখ্যার জন্য আর একটি গল্প পাঠালে বাধিত হব। নাকি নির্মলের বিয়ে উপলক্ষ করে যে বকুল উদ্ঘাটিত হয়ে গিয়েছিল, সেই বকুল স্থির করেছিল পায়ের তলায় মাটিটা কোথায় সেটা খুঁজে দেখতে হবে। হয়তো সেই খুঁজেও পেয়েছিল সে। তাই বকুল তার খাতার একটা কোণায় কবে যেন লিখে রেখেছিল, ভয় করতে করতে এমন অদ্ভুত অভ্যেস হয়ে যায় যে মনেই পড়ে না ভয় করার কোনো কারণ নেই, অভ্যেসটা ছাড়া দরকার। আর মনের মধ্যে কোনখানে যে লিখে রেখেছিল, নির্মলকে শেষ দিয়ে ধিক্কার দেয়, কিন্তু আমি ওকে ধন্যবাদই দিই। ওর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ও আমার নৌকোখানাকে দাঁড় বেয়ে খেয়া পার করে দিতে পারেনি বলেই না এই স্রোতের টানে সাগরে এসে পড়েছে। তাই এই সাগরটার উপমা মাত্র হলেও প্রবোধচন্দ্রের অনামিকা দেবী একটা বিস্ময়ের ঘটনা বই কি। অনামিকা দেবীর নামের সেই চিঠিখানা প্রেমপত্র না হলেও সেটা নিয়ে বাড়িতে কথা উঠেছিল কিছু। বকুলের বড়দা সেই না দেখা সম্পাদককে উদ্দেশ্য করে মুচকি হেসে বলেছিল, শামুক চিনেছে গোপাল ঠাকুর। বকুলের ছোটদা, যার নাম মানু, বকুল পারুল ওকেই ছোটদা বলে। সুবল ছিল শুধু সুবল, সে তো এখন শুধু একটা নাম, দেওয়ালের একটা ছবি। সে থাকলে হয়তো ইতিহাস একটু অন্য রকম হতো। তা সেই ছোটদা হেসে বলেছিল, মেয়ে বলেই তাই লেখা ছেপে দিয়েছে, শুনতে পাস না? ইউনিভার্সিটিতে পর্যন্ত গোবর মাথা মেয়েগুলোকে কিরকম পাশ করিয়ে দিচ্ছে। ওই লেখা একটা ব্যাটা ছেলের নামে পাঠালে দেখতে স্রেফ ওয়েস্ট পেপার বাস্কেটে চলে গেছে। আর বকুলের বড় বউ দিদি অবাক অবাক গলায় বলেছিল, নাম ডাক হবার জন্যই তো লোকে বই লেখে বাবা, ইচ্ছে করে নাম বদলে লেখে এ তো কখনো শুনিনি। লেখাটা যে তোমারই তা প্রমাণ হবে কি করে ভাই? এই আমি যদি এখন বলি আমি অনামিকা দেবী, বলো না, আপত্তি কি? বলে হেসে চলে গিয়েছিল বকুল। বৌদি যে রীতিমতো অবিশ্বাস করেছে তা বকুল বুঝতে পেরেছিল। ইতিপূর্বেও তা লেখা ছাপা হয়েছিল, কিন্তু সে খবরটা নিতান্তই বকুলের নিজের আর নির্মলদের বাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ বাড়িতে ধাক্কা দেয়নি। এবার ধাক্কা দিল বলেই ধাক্কা উঠল। আরও একটা ধাক্কার খবর পাঠিয়েছিল শেষদি পারুল। লিখেছিল,
এদিকে তো দিব্যি এক কাণ্ড বাঁধিয়ে বসেছিস। তোর গল্প নিয়ে তো এখানে পুরুষ মহলে বেজায় সাড়া উঠেছে। নবীন ভারত পত্রিকাখানা এখানে খুব চালু কিনা। তা ওনারা বলছেন অনুপমা দেবী, অনুরূপা দেবী, প্রভাবতী দেবী এসব তো জানি। এই নতুন দেবীটি কে? এ নির্ঘাত কোনো মহিলার ছদ্মনামে পুরুষ। লেখার ধরন যেরকম বলিষ্ঠ, অর্থাৎ বলিষ্ঠ হওয়াটা পুরুষেরই একচেটে। তোর বুদ্ধিমান ভগ্নিপতিটি অবশ্য লেখিকার আসল পরিচয়টা কারো কাছে ফাঁস করে বসেনি, কিন্তু নিজে তো জানেন তিনি বিষম অপমানের জ্বালায় জ্বলছেন। কেন জানিস? তিনি নাকি ওই গল্পের ভিলেন নায়কের মধ্যে নিজের ছায়া দেখতে পাচ্ছেন। যত বোঝাচ্ছি গল্পটার নাম যখন আয়না, তখন ওর মুখোমুখি হলে তো নিজের ছায়া দেখা যাবেই। কিন্তু নিজেকে কেন তুমি? তা কে শোনে এসব সুযুক্তির কথা? বলেছেন ওনার শালী নাকি ওনাকে অপমান করতে এমন একখানা মর্মান্তিক চরিত্র সৃষ্টি করেছে। তখন হেসে বলতেই হলো, শালী তাহলে শালীর মতোই ব্যবহার করেছে। দেখ, তোদের অমলবাবুর সামান্য গ্রাম্য ভাষা ব্যবহার করেছি বলে ছি ছি করিস নে। বাংলা ভাষা মেয়েদের সম্পর্কে যে কত উদাসীন তা প্রতিপদেই টের পাবি। মানে লিখতে যখন বসেছিস লক্ষ্য পড়বেই। শালার সম্পর্কে সম্বন্ধী বড় কুটুম্ব দু একটা কথা তবু আছে, কিন্তু শালী বড় জোর শালিকা। ছি, কোনো গুণবাচক শব্দ খোঁজ নেই, মেয়েদের জন্যে কিছু নেই। অতএব বলতে হবে মহিলা কবি, মহিলা সাহিত্যিক, মহিলা ডাক্তার ইত্যাদি ইত্যাদি। দেখিস মিলিয়ে মিলিয়ে। কাজেই শালী ছাড়া উপায় কি? তা লোকটা বলে কি না, ঠিক বলেছ, যা সম্পর্ক তেমনই ব্যবহার করেছে তোমার বোন। এ কথাও বললাম, তোমার ছায়াই বা দেখছো কেন? তুমি কি অত নিষ্ঠুর? সে সান্ত্বনায় কিচ্ছু হচ্ছে না।